আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি হামদাশ শাকিরিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। সাদাকাল্লাহুল আযীম। ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুইসতু মুআল্লিমান। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদ বগুড়া জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই জেলা সম্মেলনের উপস্থিত সম্মানিত সভাপতি, বগুড়ার কৃতি সন্তান এবং বগুড়া জেলা মাদ্রাসা শিক্ষক পরিষদের জেলা সভাপতি মুহতারাম জনাব মাওলানা মোহাম্মদ আবু বকর সিদ্দিক, আজকের এই সম্মেলনে উপস্থিত আমাদের প্রধান মেহমান বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদের মুহতারাম কেন্দ্রীয় সভাপতি, বিশ্ব শিক্ষাবিদ ও ইসলামিক চিন্তাবিদ শেখুল হাদিস ডক্টর শাহজাহান আল মাদানী। আজকে এই সমাবেশে বিশেষ মেহমান হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদের কেন্দ্রীয় সহ সভাপতি, বিশ্ব শিক্ষাবিদ ও ইসলামিক চিন্তাবিদ শেখুল হাদিস অধ্যক্ষ তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসা ডক্টর মুফতি আবু ইউসুফ খান। আজকের এই সুন্দর দিবসে সকলকে স্বাগত জানাচ্ছি এবং আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমরা শুরুতে স্মরণ করছি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদের প্রতিষ্ঠাতা কেন্দ্রীয় সভাপতি ছিলেন আমাদের সকলের প্রাণ প্রিয় পাখি আল্লামা আব্দুল ওয়াহাব হোসেন সাইদি রাহিমাহুল্লাহ তাআলা। আল্লাহুল আলামিন তার কবরকে জান্নাতুল ফেরদৌস বানিয়ে দিন সকলের নামে এবং পরকালে আল্লাহুল আলামিন তাকে সর্বোচ্চ মর্যাদা দিয়ে। সম্মানিত ভাই বোনেরা, আজকে আমরা এই দিবসে স্মরণ করছি শ্রদ্ধার সাথে যাদের ত্যাগের বিনিময়ে, জীবনের বিনিময়ে, রক্তের বিনিময়ে আমরা আজকে এখানে বসার সুযোগ পেয়েছি। বিগত 16 বছর আমরা এখানে একটা সমাবেশ থাকবার কথা, কয়েকজন মানুষ একত্রে বসে আমরা কথা বললো, সেটা একটা গোপন মিটিং এবং আমাদেরকে অ্যারেস্ট করার জন্য যথেষ্ট কারণ হয়ে দাঁড়াতো। এমনকি বাপ বেটা দুজন বসে ভাত খাচ্ছেন নিজের ঘরে, তাদেরকে অ্যারেস্ট করে নেওয়া হয়েছে এবং মামলা দেওয়া হয়েছে, সরকারের বিরুদ্ধে গোপন মিটিং করতেছে। তো যারা নিজের বুকের তাজা রক্ত দিয়ে বসে যান, বুক পেতেছি গুলি কর, আপনাদের এই অঞ্চলের কৃতি সন্তান আবু সাঈদ সহ এই আগস্ট বিপ্লবে যারা জীবন দিয়েছেন, আমরা আজকে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন, বলুন আমিন। এবং যারা অসুস্থ অবস্থায় এখনো হাসপাতালে রয়েছেন, আমরা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি তাদেরকে সুচিকিৎসার জন্য সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হোক এবং দেশে সম্ভব না হলে তাদেরকে সরকারি খরচেই বিদেশে পাঠিয়ে দেওয়া হোক। এবং যারা জীবন দিয়েছেন, আমরা তাদের জন্য কামনা করব তাদের পরিবারকে সরকার সম্মানী ভাতা দিবেন এবং ওই পরিবারের কোন সদস্য উপযুক্ত থাকলে তাকে সরকারি চাকরির ব্যবস্থা করা হোক। এবং যারা আহত আছেন তারা যাতে করে কাজ করে খেতে পারেন, সরকার যেরকম ব্যবস্থা করবেন তাদেরকেও সম্মানজনক একটা অবস্থানে পৌঁছে দেওয়ার জন্য আমরা সরকারের জোর দাবি জানাচ্ছি। সম্মানিত ভাই বোনেরা, আমরা এখানে বসেছি এই বগুড়া শহর বাংলাদেশের সমৃদ্ধ জনপদের একটি জনপদ, 35 লক্ষ মানুষের জনপদ, যেখানে 308টি মাদ্রাসা আছে। এই মাদ্রাসাগুলোর প্রতিনিধি আমরা। আজকে আমরা ওই মাদ্রাসাগুলোর সম্মানিত প্রতিনিধিদেরকে নিয়ে আমরা এখানে সমবেত হয়েছি, কথা বলার সুযোগ পেয়েছি। অনেক ঐতিহ্যের ধারক এবং বাহক এই বগুড়া জেলা, আর এই বগুড়া জেলার মানুষ করার কারিগর যারা, আমরা তাদেরকে নিয়ে আজকে এখানে সমবেত হয়েছি, সম্মিলিত হয়েছি এবং আমরা কথা বলছি। আজকে একই দিনে আমাদের রংপুর জেলা শহরে আরো একটি সম্মেলন থাকার কারণে আমরা আমাদেরকে আরো বেশি কথা বলার সুযোগ দেয়া, আপনাদের কথা শোনার সুযোগ পাওয়া,
আমরা সুযোগ থেকে বঞ্চিত হচ্ছি। আমি এই বক্তব্য দিয়ে আমি আবার সরাসরি রংপুরে চলে যাব এবং আমাদের প্রধান মেহমান বিশেষ মেহমানরাও যাবেন প্রোগ্রাম শেষ করে। তো আমরা আজকে আপনাদের এখানে সমবেত হতে পেরেছি। আমাদের কিছু বক্তব্য আছে, আমাদের কিছু কথা আছে, আমরা আমাদের এই বক্তব্যগুলো জাতির সামনে পেশ করছি। আমরা আজকে সাংবাদিক ভাইরা আছেন, তাদের মাধ্যমে আমাদের এই বক্তব্যগুলো সরকারের কাছে পৌঁছাচ্ছি, যে সরকার আমাদের এই বক্তব্যগুলো চিন্তা করবেন, বিবেচনা করবেন এবং দেশ এবং জাতির মানুষ গড়ার কারিগর যারা, তাদেরকে সম্মান দিবেন, তাদের সম্মানে বৃদ্ধি করবেন। আমেরিকার সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন একটা বক্তব্য দিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরকে নিয়ে। আমি ওনার বক্তব্যের একটা লাইন ভালো লাগছে, এই জন্য এটা কোটেশন করি। আমেরিকার প্রেসিডেন্টকে কতটা পছন্দ অপছন্দ করি আমাদের কিছু যায় আসে না, কারণ আমাদের মতো লোকেরা ওনাদেরকে পছন্দ অপছন্দের কিছু যায় আসে না। ওনার একটা বক্তব্য, শিক্ষকদের সম্মান ও সম্মানী দুটোই বাড়াতে হবে। শিক্ষকদের সম্মান ও সম্মানী দুটোই বাড়াতে হবে। বাংলাদেশে এখনো মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের, দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক, সহকারী মৌলবীদেরকে যে বেতন দেওয়া হচ্ছে, বাংলাদেশে গার্মেন্টস কর্মীদের চেয়ে মোটে বেশি নাই। যেখানে গার্মেন্টস কর্মীদের সর্বনিম্ন বেতন, যাদের মেট্রিক পাস দরকার নেই, অষ্টম শ্রেণী পঞ্চম শ্রেণী পাস দরকার নেই, তাদের সর্বনিম্ন বেতন 12,500 টাকা। মাধ্যমিক শিক্ষকদের 12,500 টাকা। ইবতেদায়ী শাখার শিক্ষকদের বেতন তার চেয়েও কম। তো যে দেশে শিক্ষকদের বেতনটা গার্মেন্টস কর্মীর চেয়েও কম হয়, ও দেশে ভালো মানুষ তৈরি হয় না। সুতরাং আজকে এই সমাবেশ থেকে আমরা এই দাবি করছি, বাংলাদেশের শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল থাকবেন এবং এটা সর্বোচ্চ সম্মানী থাকবে। আপনারা জানেন বিগত সময়ে 2022 সালে নতুন কারিকুলাম নিয়ে আপনাদেরকে যে ট্রেনিং দেওয়া হয়েছিল শরীফের গল্প নিয়ে, আমরা সে সমালোচনা করেছি, কথা বলেছি এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদের পক্ষ থেকে বর্তমানে শিক্ষা উপদেষ্টাকে বলা হয়েছে 2025 সালে যদি ওই বইগুলো ছাত্রদের হাতে দেওয়া হয়, সারা বাংলাদেশের 4 কোটি ছাত্র শিক্ষক একত্রে মিছিলে নামবে। সরকার আমাদের বক্তব্য শুনেছে, তাদের এটা প্রত্যাহার করেছে, ওই বইগুলো দেয়নি। আর সরকার এই বইগুলো নিয়ে আসছিল ফিনল্যান্ডের কারিকুলাম থেকে ধারণা নিয়ে, ফিনল্যান্ডের লেখাপড়া করে। কিন্তু আমি ফিনল্যান্ডের একটা বক্তব্য আপনাদের চাই। ফিনল্যান্ডের সর্বোচ্চ বিদ্যাপীঠ বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে যে ছেলেরা 1 থেকে 10 সর্বোচ্চ মেধা তালিকা যারা আসে, তারা সকলেই প্রাইমারি স্কুলের শিক্ষক হন এবং ওদেশে প্রাইমারি শিক্ষকদের বেতন ওই রাষ্ট্রের সর্বোচ্চ বেতন, যাতে করে সবচেয়ে মেধাবী ছেলেরা শিক্ষকতা পেশায় আগ্রহী হয় এবং তারা যদি শিক্ষকতা পেশায় আগ্রহী হয়, ভালো মানুষ তৈরি করতে খুব বেগ পেতে হয় না। আর বাংলাদেশের প্রাইমারি স্কুলের শিক্ষকরা আজকে দীর্ঘদিন তারা মিছিল করছে যে তাদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক করা হোক, স্কেলটা তাদের এখন যে স্কেলটা আছে তৃতীয় শ্রেণী। প্রাইমারি স্কুলের শিক্ষকদের এখনো যে বেতন গ্রেড দেওয়া হয়, এটা দ্বিতীয় শ্রেণীর, প্রথম শ্রেণী চাচ্ছে না সাহস করে, কারণ ওরা জানে যে সরকার আমাদেরকে প্রথম শ্রেণীর বেতন দিবে না। প্রথম শ্রেণী মানে কি? নবম গ্রেড। প্রথম শ্রেণী মানে সরকারকে দিবে না, এই জন্য ওরা চাচ্ছি কি দ্বিতীয় শ্রেণীর 10, অন্তত 10 দিয়ে আমাদেরকে মান সম্মান রক্ষা করেন। সরকার কি তাদের কথা শুনেছে? আমরা আজকে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদ ওই প্রাইমারি স্কুলের শিক্ষকদের পক্ষ হয়ে সরকারের কাছে দাবি জানাচ্ছি, তাদেরকে এবং আমাদের ইবতেদায়ী শাখার শিক্ষকদেরকে প্রথম গ্রেডে বেতন দেওয়া হোক, সকলকে নবম গ্রেড দেওয়া হোক, শিক্ষককে সম্মান দেওয়া হোক। ওরা পরিশ্রম করে আদর্শ মানুষ তৈরি করবে। সুতরাং শিক্ষককে সম্মান দিলে, সম্মানে বৃদ্ধি করলে দেশের উন্নতি হবে। সুতরাং আজকে শিক্ষকদের পক্ষ থেকে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক পরিষদ এই দাবি জানাচ্ছে, শিক্ষকদের সম্মান ও সম্মানী দুটোই বৃদ্ধি করা হোক। দুর্বৃত্তর মালা লাগিয়ে বাজারে হাঁটানো হয়েছে, যে বাজারে তার অনেক ছাত্র লেখাপড়া করে দোকানদারি করে। আমরা দেখেছি এই বাংলাদেশে ছাত্রকে, ছাত্র রাজনীতি করে, তাকে দাওয়াত দেওয়া হয়নি, এই জন্য শিক্ষককে জুতা পেটা করা হয়েছে। এবং আমরা জানি যে শিক্ষককে মারধর করে ভিসির অফিস ভাঙচুর করা হয়েছে, শিক্ষকের অফিস ভাঙচুর করা হয়েছে, এর কোনো বিচার তো হয়নি। এবং শিক্ষকরা ছোট্ট দাবি নিয়ে প্রেস ক্লাবে গেলে তাদের উপরে পুলিশে হামলা হয়েছে।
সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে, তাদেরকে গুলি করা হয়েছে, তাদেরকে পিটিয়ে ওই প্রেস ক্লাব ছাড়া করা হয়েছে। তো আজকে আমরা এই সমাবেশ থেকে সরকারের কাছে দাবি জানাচ্ছি, আমাদের বাংলাদেশে বিগত সরকার রেজিস্টার্ড প্রাইমারি স্কুলকে সরকারি করেছে। আমরা বাংলাদেশের সকল ইবতেদায়ী সংযুক্ত এবং বিযুক্ত সকল ইবতেদায়ী মাদ্রাসাকে সরকারিকরণ চাই। সুতরাং এই মাদ্রাসাগুলোকে যদি সরকারি করা হয়, শিক্ষকরা সম্মানিত হবে, ছাত্রদের লেখাপড়ার মান বৃদ্ধি পাবে, শিক্ষকদের জীবনের নিরাপত্তা বৃদ্ধি হবে। আর যতদিনই সরকারি করা না হবে, আমাদের দাবি যে বেসরকারি নন এমপিও স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলোকে এমপি মুক্ত করে তাদেরকেও সংযুক্ত ইবতেদায়ীর মতো বেতন দেওয়া হোক। আমরা সরকারের কাছে দাবি জানাবো, আমরা যে শহরে বসে আজকে কথা বলছি, এই শহরটা ভাগ্যবান যে বাংলাদেশে মাত্র 3টা সরকারি আলিয়া মাদ্রাসা আছে, তার ভিতরে বগুড়া একটা সরকারি আলিয়া মাদ্রাসা আছে, যদিও ছাত্র সংখ্যা কম। আলহামদুলিল্লাহ, কমন আলহামদুলিল্লাহ নেই। আমরা এই সরকারি আলিয়া মাদ্রাসাটা হওয়া উচিত যে সারা বাংলাদেশ থেকে ছাত্ররা আসি এই বগুড়া মোস্তফা আলিয়া মাদ্রাসা পড়বে, কারণ লেখাপড়ার মান ভালো হবে, কিন্তু লেখাপড়ার হচ্ছে না। আমরা সরকারের কাছে দাবি জানাচ্ছি, প্রত্যেকটা জেলাতে একটি একটি মাদ্রাসাকে সরকারিকরণ করা হবে। এতে লাভ কি হবে? লাভ হবে আমাদের ছাত্ররাই লেখাপড়া করে বিসিএস পাস করে প্রবাসক হিসেবে এই মাদ্রাসাগুলোকে চাকরি পাবে। তো 64 জেলায় যদি 64টা আলিয়া মাদ্রাসা সরকারিকরণ করা হয়, এখানে অন্তত 15 জন 20 জন করে বিসিএস অফিসার থাকবে, এবং আমাদের সন্তানরা যারা এখন ফাজিল কামিল অনার্স মাস্টার্স করবে, ফাজিল কামিল পাস করে তারা বিসিএস পাস করে ওই মাদ্রাসাগুলোতে চাকরি পাবে। এবং এখানে সহকারী মৌলবি যারা হবেন, যেভাবে হাই স্কুলগুলোতে সরকারি স্কুলগুলোতে শিক্ষক নিয়োগ হয়, আমাদের এই মাদ্রাসা সরকারি মাদ্রাসাগুলোকে এভাবে শিক্ষক নিয়োগ দিয়ে আমাদের ছাত্রদের চাকরির একটা সুন্দর ব্যবস্থা হবে। তারা ভালো মেধাবী ছাত্ররা এই প্রতিষ্ঠানগুলোতে চাকরি পাবে। আমরা জানি যে সরকারি অনেকগুলো বিএড কলেজ আছে, যেখানে বিএড কলেজ প্রশিক্ষণ দেওয়া হয় হাই স্কুলের শিক্ষকদেরকে। বাংলাদেশের সকল মাদ্রাসা 2 লক্ষ শিক্ষকের জন্য একটি মাত্র শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট। ওখানে যে হারে প্রশিক্ষণ হয়, এ হারে চলতে থাকলে বর্তমান যারা শিক্ষক আছেন আগামী 50 বছরেও সকলকে একবার প্রশিক্ষণ দেওয়া সম্ভব না। ইতিমধ্যে অর্ধেকের চাকরি শেষ হয়ে যাবে, কিছু লোক তো মারাই যাবে। প্রশিক্ষণ ছাড়াই আমাদেরকে করতে হবে। এই জন্য আমাদের দাবি হচ্ছে আজকে সমাবেশ থেকে প্রত্যেকটা বিভাগের শহরে আমাদের মাদ্রাসা শিক্ষকদের জন্য একটা একটা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউট করা হোক। আজকে প্রাইমারি স্কুল এবং হাই স্কুলগুলোতে ছাত্রদের জন্য উপবৃত্তির ব্যবস্থা করা আছে। আমরা সকল মাদ্রাসায় উপবৃত্তির জন্য সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। মাদ্রাসার শিক্ষক, মাদ্রাসার ছাত্র, তাদের বাবারা তো এই সরকারকে ট্যাক্স দেয়, তাদের বাবারা তো খাজনা দেয়। তো তাদের ট্যাক্স এবং খাজনা যদি সরকার চলে, স্কুলের ছাত্রদেরকে আপনারা বৃত্তি দিবেন, উপবৃত্তি দিবেন, মাদ্রাসার ছাত্র বঞ্চিত হবে কেন? সুতরাং তাদেরকে আমরা উপবৃত্তির আওতায় নিয়ে আসার জন্য জোর দাবি জানাবো। কারণ আমরা এই দেশের নাগরিক, আমরা এদেশে ভাড়াটিয়ে থাকতে আসিনি, আমরা এদেশে ভাড়াটিয়ে থাকি না, আমরা এদেশের নাগরিক। আমার বাবা তো এদেশে ট্যাক্স দেন, আমার বাবার খাজনা এদেশ সরকার চলে, সুতরাং আমাদেরকে দিবে না কেন? সম্মানিত ভাই বোনেরা, আমরা লক্ষ্য করি একজন শিক্ষক 30-35 বছর 40 বছর চাকরি করে অবসরে যান। এমনিতে বেতন কম, অবসরে যাওয়ার পরে দেখা যায় যে ওনার অবসর করলে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি মহোদয়ের সাথে অনেকবার আমরা ইতিমধ্যে মিটিং করেছি, মাদ্রাসা শিক্ষা বোর্ডের বর্তমান চেয়ারম্যান মহোদয়ের সাথে আমরা মিটিং করেছি, আমরা সচিব মহোদয়ের সাথে সাক্ষাৎ হয়েছে, শিক্ষা উপদেষ্টার সাথে সাক্ষাৎ হয়েছে। আমরা আপনাদের পক্ষ থেকে প্রয়োজনীয় দাবি দাওয়াগুলো আমরা যথাযথ তাদের কাছে পৌঁছাচ্ছি। সম্মানিত ভাই বোনেরা, আর যে কথাগুলো বললাম এই কথাগুলো আমাদের প্রাপ্তির জন্য, কিন্তু একটু আত্মসমালোচনামূলক দু একটা কথা বলতে পারি, বলবো? মনে কষ্ট নেবেননি? নেন না। সেটা হচ্ছে আমরা মানুষ করার কারিগর। আমরা কতটুকু দাবি দাওয়া আদায় করতে পারলাম অথবা পারলাম না, শুধু কি দাবি দেওয়া আদায়ের জন্য আমাদের সংগঠন? এই সংগঠনের একটা আদর্শ ভিত্তি আছে, সেটা হচ্ছে আমরা আল্লাহর জমিনে আমাদেরকে আল্লাহ পাঠিয়েছেন ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, খলিফা হিসেবে। আর খলিফার যে দায়িত্বটা আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা, এই দায়িত্বটা আমাদের জন্য ফরজ না নফল?
আল্লাহ বলেন শারা'a লাকুম মিনাদ-দীন মা ওয়াসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইক ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন। আল্লাহ সকল আম্বিয়া আলাইহিস সালামকে একটা মহান দায়িত্ব দিয়েছিলেন, আমরা নবীদের ওয়ারিস হিসেবে সেই দায়িত্বটা যথাযথ পালন করা আমাদের জন্য ফরজ। সুতরাং সেই দায়িত্ব পালনের জন্য আমরা আমাদের কর্মক্ষেত্রে সেখানে কি সুন্নাত নাই, সেখানে কি ফরজিয়াত নাই? আমরা যে ছাত্রদেরকে পড়ালেখা করাবো তাদেরকে একামতে দ্বীনের কর্মী হিসেবে পড়াবো, যাতে করে আগামী দিনে তারা দ্বীন কায়েমের এই দায়িত্বটাকে ফরজ মনে করে। এবং আমরা ছাত্রদেরকে যা পড়াবো, আমাদের মাদ্রাসা শিক্ষা গোটা বিশ্বে একটা রোল মডেল হওয়া উচিত, ব্র্যান্ড হওয়া উচিত। পৃথিবী থেকে গবেষণা করে আসবে বাংলাদেশে মাদ্রাসায় কি পড়া রাখা হয়। কোরআন হাদিসের পাশাপাশি তাদেরকে দক্ষ নাগরিক গড়ে তুলতে হবে, দায়িত্ব আমাদের। কিন্তু আমরা লক্ষ্য করি অনেক সময় আমরা আত্মসমালোচনা করি, রে ভাই বেতন ভাতা যা পাচ্ছে তো পাচ্ছি না, কিন্তু আমি আমার দায়িত্বটা যথাযথ পালন করছি কিনা, এই আত্মসমালোচনা করা যায় কিনা, আমরা যত সময় শিক্ষা প্রতিষ্ঠানে যাই কিনা, এবং আমার উপরে অর্পিত সবগুলো দায়িত্ব আমি যথাযথ পালন করছি কিনা। এবং আমরা এখানে যারা ভাই এবং বোনেরা আছি, যদি আপনি চিন্তা করেন প্রতি বছর মাত্র 2টো ছাত্র আপনার টার্গেট করে এই ছেলে দুটোকে আমি মানুষ করতে চাই, আদর্শ মানুষ করতে চাই, ভালো মানুষ করতে চাই, তাদের লেখাপড়ার খোঁজখবর নেওয়া, তাদের পারিবারিক খোঁজখবর নেওয়া এবং আদর্শ মানুষ হওয়া পর্যন্ত তাদের খোঁজখবর রাখা আমাদের জন্য ফরজ। এই ফরজ যদি আমরা আদায় করতে পারি তাহলে ইনশাআল্লাহ মাদ্রাসার চিত্র পরিবর্তন হয়ে যেতে বাধ্য। কিন্তু আমরা অনেক সময় আমাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথ পালন করি না। অভিযোগ আছে যে গ্রাম পর্যায়ে অনেক সময় দেখা যায় যে সহকারী অধ্যাপক ক্লাস আছে 2টা, উনি 2টাও যথাযথ আসেন না, ওনাকে ডেকে আনতে হয়। আসি বলেন যে ছাত্র নাই কারে পড়াবো, ছাত্র নাই, এটা একটা পর্যালোচনার ব্যাপার। আমরা পর্যালোচনা করে বসি কেন ছাত্র নেই, মাদ্রাসার ছাত্র কমছে কেন, এ কমার জন্য আমরা দায়ী কিনা। আর এর ক্ষেত্রে সরকারকে আমরা দাবি জানাচ্ছি, ঠিক আছে ইবতেদায়ী মাদ্রাসা অনুমতি দিবে, মঞ্জুরি দিবে, ঠিক আছে, যতদিন না দিবে ততদিন আমরা মাদ্রাসাগুলোকে নুরানি মাদ্রাসা চালাই নিজেরা কি মাদ্রাসা সৃষ্টি করতে পারি না? এটার জন্য সরকারের দরকার হয় না, আমরা করতে পারি। সরকারি অনেকগুলো প্রাইমারি স্কুল বন্ধ হয়েছে, নুরানি মাদ্রাসা নতুন চালু হয়েছে, সেখানে ছাত্র সংখ্যা, তাহলে আমাদের ইবতেদায়ী মাদ্রাসায় ছাত্র বৃদ্ধি পাবে না কেন? আর এক্ষেত্রে আমরা এখানে যারা ভাই বোনেরা আছি, আমাদের মাদ্রাসা সকল ছাত্র সহি করে কোরআন শরীফ পড়তে পারে এরকম গ্যারান্টি কি আমরা দিতে পারতেছি? এই দোষটা কি সরকারের? ডক্টর ইউনূস সাহেবের যিনি মাদ্রাসাগুলো ছাত্র কোরআন শরীফ পড়তে পারার ব্যবস্থা করেন।